বন্যা বৃষ্টিতে ২১ জেলায় ৭২,০০০ হেক্টর ফসলি জমির ক্ষতি। চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন ব্যাহত, ফেনীতে প্লাবিত শতাধিক গ্রাম। শুল্ক ও বাণিজ্য ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসাথে কাজ করার অঙ্গীকার। ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় দিনে ফলপ্রসূ আলোচনা। অর্থনীতিবিদ আবুল বারকাত রাজধানী ধানমন্ডি থেকে গ্রেপ্তার। এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এবং ১.৫ দশকে বহু ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দু গণভবন। গণঅভ্যুত্থানে জনতার ক্ষোভে উল্টে যায় স্বৈরাচারের মসনদ। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। ফেনীর ২২টি স্থানে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে শতাধিক গ্রামে। এতে পানি বাড়ছে ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলায়। তবে রাত থেকে বৃষ্টি কমায় ফুলগাজী ও পরশুরামের বিভিন্ন এলাকায় কমতে শুরু করে বন্যার পানি। এদিকে নোয়াখালীতে থেমে থেমে অব্যাহত রয়েছে বৃষ্টি। শহর থেকে পানি কিছুটা কমলেও বাড়ছে গ্রামাঞ্চলে। এসব নিয়ে বিস্তারিত জানাতে ফেনীর ফুলগাজী থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম, এছাড়াও নোয়াখালী থেকে যুক্ত আছেন নাসিম শুভ। তবে শুরুতে ফেনীর খবরাখবর জানবো। ডালিম, জানাবেন কোন কোন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে এবং কোন কোন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, এবং প্লাবিত যে এলাকাগুলো রয়েছে সেখানকার বাসিন্দাদের পরিস্থিতি জানাবেন। মুক্তি, সকালবেলায় আমরা ফেনীর ফুলগাজীর বন্ধু ও দৌলতপুর এলাকা দেখেছি। এখন আমরা যে স্থানটিতে আছি এটি ফেনী পরশুরাম সড়কের দরবারপুর এলাকা, বসন্তপুর এলাকা। আমরা এখন যেটি দেখছি যে এই যে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মহাসড়ক মারিয়ে এখনও ফসলের যে মাঠ, সেই ফসলের মাঠে কিন্তু পানি রয়েছে, বন্যার যে পানি সেটি রয়েছে। এছাড়াও গত দুদিনের যে ভারী বর্ষণ, টানা বর্ষণ, সেই বর্ষণের পর এখন কিছুটা রোদ উঠেছে। বৃষ্টি সকাল থেকে হয়নি। রোদ উঠার কারণে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে। আমরা কথা বলেছি ফেনীর উত্তরের জনপদ ফুলগাজী এবং পরশুরামের মানুষদের সাথে। তারা বলছেন যে সেখান থেকে পানি ক্রমাগত নামতে শুরু করেছে। ফেনীর ফুলগাজী এবং পরশুরাম থেকে পানি নামলেও অপরদিকে ছাগলনাইয়া সদরের ফাজিলপুর, মটুবি, কাজিরবাগ সহ কিছু এলাকায় কিন্তু এইসব পানি গিয়ে সেখানে জড়ো হচ্ছে এবং যার ফলশ্রুতিতে সেখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। কথা বলেছি আমরা সিলিনিয়া নদী বাঁধের যে ১২২ কিলোমিটার জায়গা রয়েছে, সেখানে ২২টির বর্ষণ এবং ভারতীয় যে ঢল, সেটির কারণে কিন্তু এই বন্যা সৃষ্টি হয়েছে। গতকাল ফেনীর প্রায় ১৫০ শতাধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছিল। সেখান থেকে এখন কিছুটা কমেছে। এখন ৫০টির মতো গ্রাম থেকে কিন্তু পানি কমেছে। অপরদিকে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু ক্রমাগতই বাড়ছে এবং আশ্রয় থেকে যেমনটি জানিয়েছেন যে ১৫০টির বেশি আশ্রয় কিন্তু তারা প্রস্তুত রেখেছেন এবং ৫০টির বেশি আশ্রয় কেন্দ্রে ৮,০০০-এর বেশি মানুষ এসছে এবং স্বেচ্ছাসেবক, বিজিবি, পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য যে যারা রয়েছে তারা কিন্তু উদ্ধার তৎপরতা এবং ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করছে। তো এই ছিল ফেনীর ফুলগাজীর দরবারপুর থেকে আমাদের কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। শুভ, আমরা ফেনীতে যুক্ত ছিলাম, সেখানকার আবহাওয়া পরিস্থিতি জানাবেন যে নোয়াখালীতে তো এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির কারণে সেখানকার ফসলের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে? মুক্তি, নোয়াখালীতে আসলে আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলো কিছু, গত ১ ঘন্টা যাবত কিন্তু এখনো বৃষ্টি হয়নি এবং আকাশে একেবারে সূর্যেরও দেখা মিলেছে বলা যায় এই মুহূর্তে। আমি আজ সকালে যেই আমরা দেখিয়েছিলাম নোয়াখালীর পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপুর এলাকায়, এই মুহূর্তে আমি আছি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। তো গত ৪ দিনের যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণে নোয়াখালীতে সৃষ্ট যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতায় নোয়াখালীতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানতে পেরেছি নোয়াখালীতে এখন পর্যন্ত ৭,০০০ হেক্টরেরও বেশি জমিতে আমনের যেই ফলন এবং যেই শাকসবজির
যে আবাদ রয়েছে সেগুলো বিনষ্ট হয়ে গেছে তারা নিশ্চিত করেছেন। তো নোয়াখালীতে আসলে যেই জলাবদ্ধতা কবলিত এলাকা নোয়াখালীর ৬টি উপজেলা, সেই ৬টি উপজেলাতে কিন্তু প্রশাসনেরও তৎপরতা আমরা চোখে পড়েছে। আমরা কিছুক্ষণ আগেই এই এলাকাতে দেখেছি, এখানে আসলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব ১১ সিপিসি ৩ এর একটি দল, তাদেরকে দেখেছি আসলে বন্যা দুর্গত এলাকা যেগুলা এবং যে জলাবদ্ধ এলাকাগুলো রয়েছে সেগুলো তারা পরিদর্শন করছেন এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা লাগবে কিনা সেগুলো নিয়ে তারা সার্ভে করছেন এবং কিভাবে ত্রাণ বন্টন করা যাবে সে নিয়ে তারা পরিকল্পনা করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া জেলা প্রশাসন এবং যে অন্যান্য জেলা দপ্তরগুলো রয়েছে তারাও তাদের সার্বিক কার্যক্রমের জন্য প্রস্তুতি রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো নোয়াখালীতে আসলে টানা ৩ দিনের যে বর্ষণ, সেই বর্ষণের কারণে সৃষ্ট যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার পানি কিন্তু আজ সকাল থেকে আমরা দেখেছি শহর এলাকায় কিছুটা কমেছে। তবে আমরা গ্রাম অঞ্চলে খবর নিয়েছি, বিশেষ করে ৬টি উপজেলার মধ্যে যেগুলা বিশেষ করে বেগমগঞ্জ, সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর এই উপজেলাগুলোতে গ্রামাঞ্চলের অবস্থা কিন্তু এখন পর্যন্ত খুবই ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। শহরের দিকে পানির পরিমাণ এটি কমতে শুরু করলেও গ্রামে কিন্তু পানির পরিমাণ বাড়ছে। এদিকে গ্রামে কিন্তু গত ৩ দিন আগেই কাঁচা সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। অনেক জায়গায় আসলে মোবাইলের নেটওয়ার্কের বিপর্যয়ও আমরা শুনেছি। পাশাপাশি যেই বৈদ্যুতের সরবরাহ অনেক জায়গায় তা ছেড়ে সেটিও বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে আসলে নোয়াখালী থেকে এই ছিল আমার কাছে জলাবদ্ধতা এবং বন্যার পূর্ব মুহূর্ত বলা যায়, সেটির সবশেষ মুক্তি। নোয়াখালী ও ফেনীর আবহাওয়ার খবরাখবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে বন্যা বৃষ্টিতে দেশের ২১ জেলায় ৭২,০৭৬ হেক্টর জমির ফসলি জমি তলিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ দেশের মোট ২১ জেলায় বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ধানের বীজতলা, পাট, শাকসবজি সহ ফসলের জমি পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি মাসের শুরু থেকেই বৃষ্টিপাত হচ্ছে। এতে জিআই স্বীকৃতিপ্রাপ্ত ফজলি আমের বাগানে দেখা দিয়েছে মাছি পোকার উপদ্রব। পোকার কামড়ে কোটি টাকার ফজলি আম পচে গাছেই নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আম চাষিরা। এতে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। সোহান মাহমুদের তথ্য ও ছবিতে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরের আম চাষি মুজিবুর রহমান ২ বিঘা জমির ৩০টি আম গাছে পেয়েছিলেন প্রায় ২০০ মণ আম, কিন্তু মাছি পোকার আক্রমণে যার অর্ধেকের বেশি নষ্ট হয়েছে। একটা বাগানে ১০০ মণ আম থাকে, তো প্রায় মোটামুটি ওখান থেকে ৪০ মণে মাছি কাটা আমটা শুধু বের করতে হয়। তারপর মাছি কাটার পর ফাইটে যায়, বিভিন্ন ধরনের পচন ধরে। মুজিবুর রহমানের মতো একই অবস্থা জেলার অন্যান্য আম চাষিদের। নষ্ট হওয়া আম কেউ গরুকে খাওয়াচ্ছেন, অনেকে আবার সেগুলো বাগানেই ফেলে রেখেছেন। এদিকে বাজারে ফজলি আম বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ১,২০০ টাকা মণ। এই দামে উৎপাদন খরচ উঠছে না বলে জানিয়েছেন চাষিরা। যত তাড়াতাড়ি পারা সম্ভব তত তাড়াতাড়ি ভালো থাকবে, আর যত দেরি করবেন তত দেখা যাবে বাদ। আপনার যদি পানি হয় এই মাইছা কাটা আম একটাও পাওয়া যাবে না, আপনার সব ফেটে শেষ। স্প্রে করছি তবু মনে করেন যে ওই যে পোকা, লাল পোকাটা উড়ে যা আমে মেরে দিছে, দিয়ে ২ দিন ১ দিন পর পর আমটা ফেটে দিচ্ছে আর কি। আমটা অনেক নষ্ট হচ্ছে এবং পাইক পোছালিতে দিয়ে আপনার খরচা আম থেকে উঠছে না, অনেক লোকসান হচ্ছে। আম চাষিরা বলছেন জেলার বিভিন্ন বাগানে পোকার আক্রমণে নষ্ট হয়েছে ৩০% বেশি আম, যার বাজার মূল্য ১০০ কোটি টাকার বেশি। পোকার আক্রমণ থেকে বাঁচতে ফুড ব্যাগিংয়ের পরামর্শ কৃষি বিভাগের। মাছি পোকার আক্রমণে যদি আমরা গাছ থেকে ফুঁড়ে দেওয়ার পরে ধপধপ করে পড়ে গেল, পচে নষ্ট হয়ে যায়, কোনো দাম পাওয়া যায় না। আর এখন ফজলি আমের যে দুরবস্থা, আসি না, দাম কম, কিনতেই কেউ চায় না। বিগত কয়েকদিনের তুলনায় আমের বাজার মূল্য একটুখানি বৃদ্ধি পেয়েছে, তবে আমি মনে করি যে এই বাজার মূল্যটা আরও একটু বৃদ্ধি পাওয়া দরকার, যাতে কৃষক লাভবান হতে পারে। কারণ উৎপাদন খরচ পুষিয়ে কৃষকের যদি লাভবান না হয় সেক্ষেত্রে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কৃষি বিভাগের তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জের ৩৭,০০০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। চলতি মৌসুমে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৮৬,০০০ টন। এখন চাঁপাইনবাবগঞ্জ।
কয়েকদিনের বৃষ্টির পর রাজশাহীর বাজারে বেড়েছে সবজির সরবরাহ। এতে কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত কমেছে পটল, ঢেঁড়স, ঝিঙা সহ বেশ কিছু সবজির দাম। এদিকে সমুদ্র উত্তাল থাকায় বরগুনার বাজারে কমেছে মাছের সরবরাহ। তাই সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 20 থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর কোর্ট বাজার থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান ও বরগুনার পৌর মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। তবে শুরুতে রাজশাহীর খবরাখবর জানবো। মারুফ, রাজশাহীর বাজারে সবজির দরদাম আজকে কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রাজশাহীর যে সবজির বাজার কোর্ট বাজার, সেখানে কিন্তু এখন আমরা আছি। এখানে সকাল থেকেই আমরা বাজার ঘুরে দেখতে পেয়েছি নিত্য প্রয়োজনীয় যেসব সবজি রয়েছে সেই সবজির দাম গত সপ্তাহের ব্যবধানে কিন্তু দাম অনেকটাই কমে গিয়েছে। এবং গত সপ্তাহে আমরা দেখেছি যে এখানে টানা বৃষ্টি চলছিল, সেই বৃষ্টি আজকে নেই বললেই চলে, যার কারণে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম যেমন বেড়েছে, পাশাপাশি সবজির বাজারেও কিন্তু এক ধরনের কম, যে বাজারের দাম যে কম সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে আজকে সবজি কিন্তু দেখা যাচ্ছে যে 5 থেকে 60 টাকা দাম কিন্তু কমেছে। আমরা যদি গত সপ্তাহের বাজার অনুযায়ী আজকে একটু বলি, গত সপ্তাহে পটল বিক্রি হয়েছে 25 টাকা, সেই পটল কিন্তু আজ বিক্রি হচ্ছে 20 টাকা দরে। ঢেঁড়স বিক্রি হয়েছিল গত সপ্তাহে 25 টাকা, আজ বিক্রি হচ্ছে 20 টাকা দরে। আলু গত সপ্তাহে বিক্রি হয়েছে 22 টাকা, আজ বিক্রি হচ্ছে 20 টাকা দরে। বরবটি গত সপ্তাহে ছিল 20 টাকা, আজ বিক্রি হচ্ছে 25 টাকা। ঝিঙ্গা গত সপ্তাহে ছিল 30 টাকা, আজ সেই ঝিঙ্গা বিক্রি হচ্ছে 25 টাকা দরে। তবে দাম বেড়েছে বেগুনের। বেগুন গত সপ্তাহে ছিল 40 টাকা, সেই বেগুন আজকে দাম বৃদ্ধি পেয়েছে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। করলা গত সপ্তাহে ছিল 30 টাকা, সেই করলা আজ বিক্রি হচ্ছে 40 টাকা দরে। পাশাপাশি আমরা বাজারে আরও জানতে পেরেছি যে এখানে যে কাঁচা মরিচ আছে, সেই কাঁচা মরিচ গত সপ্তাহের তুলনায় আজকে কিন্তু অনেক দাম, এখানে 300 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এখানে যারা ক্রেতা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন যে আজকের যে বাজার সবজির, সেই বাজার তুলনামূলকভাবে গত সপ্তাহের তুলনায় অনেক কম আছে এবং আমাদের কেনার সাধ্যের মধ্যেই আছে। এবং এ বিষয়ে আমরা যখন বিক্রেতা রয়েছেন, বিক্রেতাদের সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে টানা বৃষ্টি থাকার কারণে, এই বৃষ্টির থাকার কারণে কৃষকেরা বাজারে সবজি ঠিকঠাকভাবে আনতে পারেনি এবং যার কারণে সরবরাহ কম থাকায় এই সবজির দামটা অনেক বৃদ্ধি পেয়েছিল। আজকে যেহেতু বৃষ্টি নেই এবং সরবরাহ অনেক বেশি, যার জন্যই কিন্তু এই বাজারের কম পরিলক্ষিত হচ্ছে, এমনটা কিন্তু যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন। তবে সপ্তাহের ব্যবধানের তুলনায় আজকের যে বাজার দর তা স্বাভাবিক বলেই মনে হচ্ছে। রাজশাহীর সবজির বাজার থেকে এই ছিল সর্বশেষ। মুক্তি। সবজির বাজার থেকে মাছের বাজারের খবরাখবর জানবো। বরগুনায় যেতে চাই জিয়াদ। সমুদ্র উত্তাল রয়েছে, তাই মাছের বাজারে মাছের সরবরাহ কেমন এবং দরদাম সম্পর্কে বিস্তারিত জানাবেন। দুঃখিত দর্শক, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা যুক্ত হবার চেষ্টা করছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আলোচনায় গুরুত্ব পেয়েছে দুই দেশের বাণিজ্য এবং শুল্ক ইস্যু। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 11টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। দুই পক্ষই পারস্পরিক স্বার্থে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। শুল্ক নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3 দিনের আলোচনার দ্বিতীয় দফার বৈঠক শেষ হয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদকে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে, এর ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এননটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত 20 ফেব্রুয়ারি আবুল বারকাত সহ 23 জনের নামে মামলা করে দুদক। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগ সাজশে
জালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত বাংলাদেশ অর্থনীতি সমিতিরও সভাপতি ছিলেন। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। গেল 1.5 দশকে সব ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছিল পতিত সরকার প্রধানের বাসভবন হিসেবে পরিচিত গণভবন। দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন তদন্ত সংস্থার নথিতে উঠে আসছে সেই তথ্য। বলা হচ্ছে এই গণভবন থেকেই ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গণভবন থেকেই শেষ মুহূর্তে আন্দোলন দমনের সমন্বিত ও ব্যাপক হত্যাযজ্ঞের পরিকল্পনা করেন তিনি। সবশেষ যখন জনতার ক্ষোভ আর রক্তে উল্টে যায় স্বৈরাচারের মসনদ, ঠিক তখন এই গণভবন থেকেই ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আজহার লিমনের প্রতিবেদন। গণভবন হত্যা, নির্যাতন, গুমসহ নানা ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল গেল 1.5 দশকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশি বিদেশি সংস্থার তদন্তে উঠে এসেছে এই গণভবনকে কেন্দ্র করে অনেক ঘটনার বর্ণনা। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই 2024 গণভবনের এই সংবাদ সম্মেলন থেকেই কোটা সংস্কার আন্দোলনকারীদের এভাবে কটাক্ষ করেন তৎকালীন প্রধানমন্ত্রী। রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। যার প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অভূতপূর্ব প্রতিবাদ। যদিও শিক্ষার্থীদের এই ফুঁসে ওঠাকে ভালো মতো নেয়নি তৎকালীন আওয়ামী নেতৃত্ব। কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ এই বক্তব্যের যে যেমন হবার কথা ছিল তাই হলো। বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে একযোগে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া আনুষ্ঠানিক অভিযোগপত্রে গণভবনের এই বক্তব্যটিকে হত্যা ও নিপীড়নের উস্কানি হিসেবে দেখানো হয়েছে। বলা হয়েছে, রুয়ান্ডা গণহত্যায় যেভাবে আফ্রিকার জাতিগোষ্ঠী তুৎসিদের তেলাপোকা, জার্মানিতে ইহুদিদের ইঁদুর, বসনিয়ায় মুসলিমদের ক্যান্সার হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেভাবে হাসিনার দেয়া এই বক্তব্য তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ ছাত্র জনতার উপর হত্যা, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য উস্কে দিয়েছিল, যার প্রথম দৃশ্যপট রচিত হয় রংপুরে। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। 17 জুলাই গণভবন থেকে শোকের আবহে শিক্ষার্থীদের এমন নিরাপত্তার কথা বলা হলেও কার্যত তারপর থেকে আরও নির্মম নিপীড়ন চালানো হয় ছাত্র জনতার উপর। ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা, সায়েন্স ল্যাবের মতোই ক্ষোভে উদ্যোক্তাল হয় গোটা দেশ। শহীদের কাতারে নাম লেখায় 200-র বেশি ছাত্র জনতা। একদিকে কারফিউ, অন্যদিকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এমন হত্যাযজ্ঞ চালানোর পর আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক শেষ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখন থেকে দেখা মাত্রই গুলি করা হবে। ছাত্র জনতাকে হত্যার নির্দেশনা দেয়া 14 দলের ওই বৈঠকটি অনুষ্ঠিত হয় গণভবনে। তারিখ 23 জুলাই 2024। এর পরের দিনগুলোতে শহীদ আবু সাঈদের পরিবার সহ শহীদ পরিবারকে এনে সান্ত্বনা দেয়া সহ নানা নাটক মঞ্চস্থ হয় এই ঐতিহাসিক গণভবনকে কেন্দ্র করে। এত কিছু হয়ে যাবার পর 3 আগস্টে এই গণভবন থেকে শেখ হাসিনা সেটাই বললেন যার ন্যূনতম সম্ভাবনাও উড়িয়ে দিয়েছিলেন মাত্র 20 দিন আগে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি।
যদিও পর্দার অন্তরালে ছিল ভিন্ন কিছু। শেষ মুহূর্তেও সীমাহীন বল প্রয়োগ করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে গণভবনে কি কি ঘটেছিল তার একটা বর্ণনা উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগপত্রে। এখানে বলা হয় 4 আগস্ট দুপুরে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দেন, কিন্তু ওই সময় গণভবনে উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত সহ আওয়ামী লীগের নেতৃস্থানীয় কয়েকজন তীব্র বিরোধিতা করলে শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন। প্রসিকিউশনের অভিযোগপত্রে উঠে এসেছে 4 আগস্ট রাতে গণভবনে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, 3 বাহিনীর প্রধান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক র্যাবের ডিজি হারুনুর রশিদ এবং সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে তার পরের দিন মার্চ ফর ঢাকা কর্মসূচি দমনের বিষয়ে খোলামেলা আলোচনা হয়। এখানে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উঠানো হলে বৈঠকে উপস্থিত নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী ক্ষুব্ধ হয়ে বলেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। শেখ হাসিনা সেনাপ্রধানকে শক্তভাবে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। ট্রাইব্যুনালে আরও উপস্থাপন করা হয়েছে 5 আগস্ট সকালে শেষবারের মতো শেখ হাসিনা 3 বাহিনীর প্রধানদের গণভবনে ডেকে আন্দোলন দমনের নির্দেশনা প্রদান করেন এবং তিনি পুলিশের কাজের প্রশংসা করেন, বিপরীতে সেনাবাহিনীর প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এদিকে কারফিউ ভেঙে লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে যাবার পর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেবার পরামর্শ দেন, কিন্তু হাসিনা রেগে গিয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনেই কবর দিয়ে দাও। ঢাকার চারপাশ থেকে যখন গণভবনের খুব কাছাকাছি মিছিলগুলো, তখন এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেছিলেন শেখ রেহানা। পরে সামরিক কর্মকর্তারা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বললে জয়ের কথায় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগ মাথায় নিয়ে 1.5 দশক পরে গণভবন ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আজহার লিমন, এখন, ঢাকা। 2024-এর অভ্যুত্থানের সময় 11 জুলাই পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা বিরোধী আন্দোলনে প্রথম পুলিশি হামলার শিকার হয় তারা। দেশজুড়ে সে খবর ছড়িয়ে পড়ার পর শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন আরও কঠোর রূপ নিতে থাকে। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ছবিতে ছিলেন কামরুল হাসান। 11 জুলাই 24-এর এই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে মহাসড়কের দিকে যাওয়ার সময় বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে লাঠিপেটার পাশাপাশি ছোড়া হয় টিয়ার সেল। গুলিবিদ্ধ হয় রায়হান, আহত হয় অন্তত 20 শিক্ষার্থী। এরপরও দমাতে পারেনি ছাত্রদের। পিছু হটে পুলিশ। সহপাঠীদের উপর হামলার খবর পেয়ে হল থেকে বেরিয়ে আসে ছাত্রীরাও। মিছিল পরিণত হয় ক্ষোভ আর অধিকার আদায়ের দাবানলে। হল থেকে শুনি যে আমাদের ভার্সিটি ছেলেদের উপর অ্যাটাক করা হয়েছে, তখন আমরা হলের মেয়েরা সবাই, 2 হলের মেয়েরাই সবাইকে জানানো হয়েছে। তারপরে সবাই একসাথে বের হলাম। বেশি স্টুডেন্টের একসাথে আকস্মিক এই প্রবেশটা দেখে পুলিশের কিছুটা হতবাক হয়ে গিয়েছে। তো তারা হয়তো ফায়ার করতে বাধ্য হয়েছে, অথবা ফায়ার করার ডিরেকশন ছিল তাদের উপর। তো তারা বুলেট ছুটতে শুরু করলো। তো সম্ভবত প্রথম বুলেটটাই আমার গায়ে লাগে। জুলাই আন্দোলনে পুলিশের বাধার মুখে প্রথম প্রতিরোধ গড়ে ওঠে এই স্থানে। লাল সবুজের ক্যাম্পাসে প্রাণ পায় বর্ষা বিপ্লব। ছাত্রদের কণ্ঠে ধ্বনিত হয় অন্যায়ের বিরুদ্ধে সাহসী উচ্চারণ। 4 কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শেষে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় ঢাকা চট্টগ্রাম সড়কের যান চলাচল। জুলাই আন্দোলনে এটি ছিল ছাত্রদের প্রথম প্রতিরোধ, যা শুধু কুমিল্লা নয়, পুরো দেশকে নাড়া দিয়েছিল। শাহবাগেও সোর ওঠে, কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই। পরদিন আহতদের দেখতে ক্যাম্পাসে আসেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। যেহেতু ধাক্কা একটু হচ্ছিল, এক্ষেত্রে আমাদের কয়েকজন সহযোদ্ধা নিচে পড়ে গেছে। এর মধ্যে আমিও পড়ে গেছিলাম। আমাকে ডান পায়ের গোড়ালিতে বেশ কয়েকটা বাড়ি পড়েছিল। 11 তারিখে কুমিল্লা মেডিকেল আমি গিয়েছিলাম। ঢাকায় আন্দোলন হচ্ছিল, ওখানেও স্লোগান হয়েছিল যে কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই।
তো এটা থেকেও বোঝা যায় যে কুমিল্লায় সর্বপ্রথম এই আঘাত হয়েছিল এই কোটা আন্দোলনের। কোটা বিরোধী আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় স্বৈরাচার হটানোর এক দফা দাবিতে, যেখানে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 16 জুলাই হাজারেরও বেশি শিক্ষার্থীর পদযাত্রার পর 18 জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে আশপাশের সব শিক্ষা প্রতিষ্ঠানে। কোটবাড়ি বিশ্ব রোড হয়ে ওঠে রণক্ষেত্র। পুলিশ, বিজিবি ও র্যাবের সঙ্গে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হলেও পিছু হটেনি কেউ। হল বন্ধ হলেও 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে সরব ছিল কুমিল্লার শিক্ষার্থীরা। এইখানটায় প্রথম পুলিশ নগ্নভাবে ছাত্রদের উপরে, নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে হামলা করে এবং আমাদের ছাত্রদের কারো যে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছিল, কারো তার মুখে লেগে মুখের মাংস উঠে যায়। এখানে শিক্ষার্থীদেরকে এমনভাবে পিটানো হয়, কুকুরকেও মানুষভাবে পিটায় না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে 11 জুলাই যে আন্দোলনটা শুরু হয়েছে বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিরোধটা হয়েছে, ওই প্রতিরোধের এন্ডিংটা, ওই প্রতিরোধের শেষটা বিজয় দিয়ে হয়েছে 36 জুলাই। যে 11 জুলাইয়ের প্রথম প্রতিরোধ আন্দোলন প্রেরণা জুগিয়েছিল শত সহস্র তরুণের মাঝে, সেই দিনটি স্থান পায়নি জুলাই ক্যালেন্ডারে। তা নিয়েও তৈরি হয়েছে ক্ষোভ আর অভিমান। আমাদের বিশ্ববিদ্যালয়ের দুইটা সংগঠন মিলে আমরা তখন আমাদের পেজ থেকে লাইভ দিয়েছি, পাশাপাশি সকল তথ্য মানে ফ্যাক্ট, আসলে যে কি ঘটছে, কতজন আহত হচ্ছে, কোথায় হামলা শিকার হচ্ছে, কোথায় হুমকির শিকার হচ্ছে, একেবারে খুঁটিনাটি থেকে শুরু করে সবকিছু তুলে ধরেছে কিন্তু ক্যাম্পাস সাংবাদিকরা। সো এই জুলাই আন্দোলনের পিছনে ক্যাম্পাস সাংবাদিকতার গল্পটা কিন্তু অপরিসীম। সারা বাংলাদেশে জুলাইকে নিয়ে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, সর্বপ্রথম কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় পুলিশে হামলা হয়, কিন্তু এটা কোথাও স্বীকৃতি পায় নাই। 36 জুলাই একটি প্রতীকী তারিখ, যা আজ যেন এক মহাকাব্য। এই আন্দোলনের অংশ নেয়া সব শ্রেণী পেশার মানুষের বিশ্বাস, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে এই সুযোগকে কাজে লাগাবে নতুন বাংলাদেশ। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। এখন বাজারে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন এখন বাজার। দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হারের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে বরিশাল। এ বোর্ডে পাশের হার 56.38%। এর মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করেছেন ইংরেজি ও গণিতে। পাশাপাশি জিপিএ 5 পাওয়ার সংখ্যাও নেমেছে অর্ধেকে। গ্রামের শিক্ষক সংকট সহ নানা কারণে ফল বিপর্যয় বলছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে বোর্ড কর্তৃপক্ষের দাবি, এবার মূল্যায়ন হয়েছে যথাযথ। ফিরদৌস সোহাগের প্রতিবেদন। এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে 2024 সালে পাশের হার ছিল 89.13%। 2023 সালে যা ছিল 90.18%। অথচ এবার এসএসসির ফল প্রকাশের পর হতাশ এই বোর্ডের প্রায় অর্ধেক শিক্ষার্থী। এবার বোর্ডের পাশের হার 56.38%, যা দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম। বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় অন্যান্য বোর্ডের চেয়ে কখনো এগিয়ে, আবার কখনো কাছাকাছি ছিল বরিশাল শিক্ষা বোর্ড। তবে এবার গেল 10 বছরের মধ্যে সবচেয়ে হতাশাজনক ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। গণিতে আসলে আমাদের এমসিকিউ, তারপর হচ্ছে গিয়ে সিকিউটা অনেক হার্ড করেছে। বাংলা ফার্স্ট পেপারে কোশ্চেন পেপারেও এমসিকিউটা অনেক হার্ড হয়েছিল। কোচিংমুখী শিক্ষা ব্যবস্থা, এইটা হচ্ছে যে মানে বিগত কয়েক বছর ধরে এই ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। তো এইটা থেকে একটু আমার মনে হয় উন্নত করলে আমরা আরো ভালো রেজাল্ট আশা করি করতে পারবো। কোয়ালিটি অনুযায়ী সেরকম আপনারা খাতা দেখবেন, আমরা সেভাবেই খাতা দেখেছি। অকৃতকার্যদের বেশিরভাগই আটকেছেন ইংরেজি ও গণিতে। শিক্ষা বোর্ডের ইংরেজি বিভাগের প্রধান পরীক্ষকের মতে পিএসসি ও জেএসসি পরীক্ষায় অংশ না নেয়া ও নানা কারণে পাঠ বঞ্চিত হওয়ার প্রভাব পড়েছে ফলাফলে। ইংরেজি সাবজেক্টটা যেমন চরাঞ্চলের খাতা আমরা পেয়েছি, সেখানে দেখা যায় 50টা খাতার প্যাকেট থাকে, 50টাই ফেল আসছে, এরকমও হয়েছে। এদের পিএসসি পরীক্ষা এরা দিতে পারে নাই, এরা জেএসসি পরীক্ষা দেয়নি। 2টা পাবলিক পরীক্ষা ফেস না করার কারণে হঠাৎ করে তারা এসএসসি পরীক্ষা দেওয়ার কারণে তার রেজাল্টে ধস পড়েছে। গ্রাম অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ বিষয়ভিত্তিক শিক্ষক না থাকার কারণে আর অভিভাবকবৃন্দ সচেতন না থাকার কারণে তাদের শিক্ষার্থী ঝরে পড়ে
যাচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তবে বোর্ড কর্মকর্তাদের দাবি, এবারের পরীক্ষায় ভিজিলেন্স টিমের কড়াকড়ি, খাতা মূল্যায়ন সহ শিক্ষা বোর্ডের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে। সরকারের নির্দেশনা ছিল যে আমরা সঠিক মূল্যায়নটা চাই, যে ছাত্রছাত্রীদের অবস্থানটা কোথায়, লেখাপড়ার মানটা কোথায়। দেখা যায় আপনারা জানছেন বিভিন্ন সময় যে জিপিএ 5 পায় হাজার হাজার, কিন্তু ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করে। এবং বিশেষ করে ম্যাথ বা ইংলিশ এই দুইটাই গ্রাম অঞ্চল থেকে বেশি খারাপ হওয়ার কারণে আমার পার্সেন্টেজ এরকম কমে গেছে। বরিশাল শিক্ষা বোর্ডে এবছর জিপিএ 5 পেয়েছে 3114 জন, গেল বছর যা ছিল 6145 জন। তবে এবছরও এগিয়ে মেয়েরা। ছাত্রদের 48.45% বিপরীতে 63.38% ছাত্রী কৃতকার্য হয়েছে। এছাড়া বোর্ডের 16টি স্কুলের কোনো শিক্ষার্থী পাশ করেনি। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। ভিনদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সম্পর্ক আরও দৃঢ় করতে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক ফুটবল টুর্নামেন্ট। বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব আয়োজিত ভিলেজ কাপ ফুটবল ইউকে শীর্ষক এই টুর্নামেন্টে অংশ নিয়েছে সিলেট থেকে প্রবাসে পাড়ি জমানো প্রায় 5 শতাধিক খেলোয়াড়। আয়োজকরা বলছেন 6000 প্রবাসী দর্শকের উপস্থিতি এবারের আসরে আলাদা মাত্রা যোগ করেছে। যুক্তরাজ্য থেকে শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদন। প্রবাসের মাটিতে হাজারো বাংলাদেশিদের মিলন মেলা, উপলক্ষ ভিলেজ কাপ ফুটবল প্রতিযোগিতা। টুর্নামেন্ট উপভোগ করতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে মাঠে আসেন প্রায় 6000 দর্শক। শিশু, যুবক, নারীসহ নানা বয়সের প্রবাসীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ইস্ট লন্ডনের রেড ব্রিজে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আসা দর্শনার্থীরা মনে করেন প্রবাসে এমন আয়োজন একে অপরের সঙ্গে মেলবন্ধন তৈরিতে সাহায্য করবে। যে একটা মিলন মেলা খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ সবরে দেখি আর শুকুর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, আর দিনটাও আছে খুব ভালো। আমরা আশা রাখি যে এই টুর্নামেন্টটা জারি রইব এবং আমরা বিয়ানীবাজার বাসিন্দা সব একত্রিত হইয়া এটারে আরো উন্নত মানের এবং সুন্দরভাবে এটা চালাই যাইবা ইনশাআল্লাহ আগামীতে। যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটের বিয়ানীবাজার উপজেলার 48টি টিমের 5 শতাধিক খেলোয়াড় এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছেন। আয়োজকরা জানান প্রবাসীর নতুন প্রজন্মকে শিকড়ের সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ। ইয়ং জেনারেশনের সাথে একজনের সাথে আরেকজনের দেখা হয়, এইটা খুব ভালো সুন্দর মিলন মেলা আমি বলবো। গত 5 বছর থেকে এই আয়োজন হরর, আমি প্রত্যেকটা বছর এই আয়োজনে আসি, খুব আনন্দ লাগে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। এখন বাজারে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন এখন বাজার। মূলত কর ছাড় ও ব্যয় কমানোর বিল নিয়ে ব্যস্ত থাকায় আমদানি শুল্ক নীতির বিষয়ে তেমন অগ্রগতি দেখাতে পারেনি ট্রাম্প প্রশাসন। আর এই কারণে শুল্ক আলোচনার মাধ্যমে 200 দেশের সঙ্গে যে বাণিজ্য চুক্তির আভাস দিয়েছিলেন ট্রাম্প, তা আলোর মুখ দেখেনি বলছেন বিশ্লেষকরা। তারা মনে করেন এজন্য 21টি দেশের সরকার প্রধানকে চিঠি পাঠিয়ে পরোক্ষভাবে আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে 100 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার পর বিশ্বের অন্তত 200 দেশের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে অনেক বড় বড় প্রত্যাশার কথা শুনিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ এর 2 মাসেরও বেশি সময় পর দেখা গেল চীন, যুক্তরাজ্য ও ভিয়েতনাম ছাড়া আর কোনো দেশের সঙ্গে শুল্ক সংক্রান্ত চুক্তির নিষ্পত্তি করে উঠতে পারেননি এই রিপাবলিকান নেতা। এর আগে গেল এপ্রিলের শেষে ঢালাওভাবে শুল্ক আরোপ করে 90 দিনের জন্য তা স্থগিত করেন ট্রাম্প। তারও মেয়াদ শেষ হয়েছে গেল বুধবার 9 জুলাই। এ তালিকায় থাকা বেশ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক জোটকে শুল্ক আলোচনার সুযোগ দিতে ডেডলাইন আবারও পিছিয়ে দিয়েছেন আগস্টের 1 তারিখ পর্যন্ত। এখন প্রশ্ন উঠছে, আরোপিত শুল্ক কার্যকরের সময় পিছিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কে কী ধরনের সমঝোতা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট।
অর্থনৈতিক জোট ব্রিক্সের 17তম সম্মেলনে ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা হয়েছে পরোক্ষভাবে। এছাড়াও ইরানের ওপর সামরিক অভিযানের বিষয়ে বিরূপ মন্তব্য এসেছে কয়েকটি ব্রিক্স রাষ্ট্রের তরফ থেকে। এর প্রেক্ষিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, মার্কিন মুলুকের সঙ্গে সাংঘর্ষিক কোনো নীতি গ্রহণ করলে জোটের সদস্য রাষ্ট্রের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও ব্রিক্সের এই জোটের বর্ধিত সদস্যদের তালিকায় আছে ইন্দোনেশিয়া, মিশর, ইরান, ইথিওপিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ফলে অর্থনৈতিক এই জোটের সঙ্গে সমঝোতায় না আসলে শুল্কযুদ্ধে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না ট্রাম্প। আর সঙ্গে যোগ হবে ডলারের বিকল্প ব্রিক্স মুদ্রা চালু নিয়ে ওয়াশিংটনের অসন্তোষও। এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে শুল্ক আলোচনায় বসার আভাস দিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তবে অটোমোবাইল খাতে আমদানি শুল্ক নিয়ে আপোষ করতে রাজি হলেও কৃষি খাতে কোনো ধরনের ছাড় দিতে চায় না জাপান। আর দক্ষিণ আফ্রিকার পণ্যের ওপর আরোপ করা 30% শুল্ককে ট্রাম্পের একতরফা রাজনীতি হিসেবে বিবেচনা করছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, শুল্ক আলোচনায় ট্রাম্পের এই ব্যর্থতার সঙ্গে জড়িয়ে আছে কর ছাড় ও সরকারি ব্যয় কমানোর বিল পাশ নিয়ে বিলম্বের বিষয়টিও। এই বিগ বিউটিফুল বিল নিয়ে বারবার বাধার সম্মুখীন হওয়ায় শুল্ক আলোচনায় দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। I think it was very intentional that there's been less conversation on the trade front until they passed that achievement. But now that that's behind them, the president's moving forward with his trade agenda. And I think, as I've said before, I think this is starkly different from the first administration. এখনো পর্যন্ত যে 21টি দেশের সরকার প্রধানের কাছে নতুন শুল্ক আরোপের চিঠি পাঠিয়েছেন ট্রাম্প, সেই দেশগুলোর প্রতিনিধি দল এরই মধ্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করেছে অথবা আলোচনার প্রস্তাব রেখেছে। এ তালিকায় আছে বাংলাদেশ, কাজাখস্তান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, তিউনেশিয়া, বসনিয়া, ইন্দোনেশিয়া, সার্বিয়া, কম্বোডিয়া ও থাইল্যান্ড। এই চিঠি দেওয়ার উদ্দেশ্য মূলত এইসব দেশকে শুল্ক বিষয়ক আলোচনার আহ্বান জানানো, বলছে মার্কিন বার্তা সংস্থা CNN। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গেল একদিনে পাকিস্তানে 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও নর্থ ক্যারোলাইনায় প্রবল বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। টানা বর্ষণে বিপর্যস্ত পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। তলিয়ে গেছে নগরীর প্রধান রাস্তাঘাট, মার্কেট সহ ঘরবাড়ি, ব্যাহত যান চলাচল। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, একদিনে শহরটিতে 150 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই বর্ষা মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় 26 জুন থেকে 45 শিশু সহ প্রাণ হারিয়েছেন কমপক্ষে 90 জন। এদিকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ওয়েমাউথে প্রবল বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা। এছাড়া নর্থ ক্যারোলাইনায় তীব্র ঝড়ের সঙ্গে হচ্ছে প্রবল বৃষ্টি। কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। আরও একটি বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। আবারও স্বাগত এখন বাজারে। ঘরের মাঠে আবারও মেয়েদের সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের লড়াই। 4 জাতির এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশনে নামছে বাংলাদেশ। এবার নেই ভারত, তাই মূল প্রতিদ্বন্দ্বী নেপাল, যদিও ছেড়ে কথা বলবে না ভুটানও। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় পর্দা উঠছে এই প্রতিযোগিতায়। ওয়াসুল হক পান্থর প্রতিবেদন। শুধুই আরেকটি টুর্নামেন্ট নয়, মাঠে নামার আগেই কাঁপিয়ে দেওয়া যুদ্ধের ঘোষণা। 4 দেশের 4 তরুণী, একটা ট্রফি, এক দলই হাসবে শেষ হাসি। এবারও ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা, যদিও শেষবার ট্রফি ভাগাভাগি করতে হয়েছিল ভারতের বিপক্ষে। তাই কোচ পিটার বাটলারের চোখ একক শিরোপায়। অধিনায়ক আফিদার কাছেও সাফ বিশেষ কিছুই। Winning becomes a habit, but I think the most important thing from our perspective, আমরা এশিয়া কাপে গিয়েছি বলে যে সাফটাকে ছোট করে দেখবো এটা না, সাফ আমাদের স্বপ্ন ছিল আগে আমরা সাফ জিতবো, তারপরে এশিয়া। বাটলার যেখানে ডেভেলপমেন্ট টুর্নামেন্ট দাবি করেও স্বাগতিক দলে 7 জাতীয় দলের ফুটবলার রেখেছেন, বাকি দলগুলো এখানেই ব্যতিক্রম। अन्डर 20 टुर्नामेन्टले नेसनल टिमलाई पनि सहयोग पुग्छ र हाम्रो नेसनल युथ टिमबाट चाहिँ हाम्रो नेसनल टिममा अनेक खेलाडीहरू पनि देखिरहेको छ। जब यो टुर्नामेन्टले चाहिँ हामीलाई as we had many international matches, we didn't came across those team and we didn't play in Bhutan with the Bangladesh player who went from here.
Mostly players are around under 18 and some under 19 like that. এবারের টুর্নামেন্টে নেই ভারত, তাই স্বাগতিকরা ছাড়াও শিরোপার সবচেয়ে বড় দাবিদার নেপাল। সাম্প্রতিক লড়াইয়ের ইতিহাসও তাই বলে। স্বাগতিক দর্শকদের কাঁদিয়ে শিরোপায় চোখ হিমালয় কন্যাদের। ছাড় দেবে না ভুটানও। हेर्नु यो पालिको बङ्गलादेश खेल्दाखेरि बङ्गलादेशमै खेल्दा कतिको रमाइलो त्यस्तो रमाइलो। We don't have any favorite, but we are taking this as not as a challenge but as an opportunity to play with all the teams. টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই আফিদাদের মুখোমুখি হবে লঙ্কানরা, যদিও কোচের কণ্ঠে পিটার বাটলারের দল নিয়ে সমীহ। With Bangladesh as our strength and with our team, we can't go play the attacking football really. Players, some experienced players in your team, because that will be actually good match, but that's a hard match for us. শুক্রবার শুরু হওয়া 4 জাতির টুর্নামেন্ট শেষ হবে 22 জুলাই। রাউন্ড রবিন লিগে সর্বোচ্চ পয়েন্টধারীদের হাতে উঠবে শিরোপা। ওয়াসিউল হক পান্থ, এখন ঢাকা। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। বন্যা বৃষ্টিতে 21 জেলায় 72,000 হেক্টর ফসলি জমির ক্ষতি, আম উৎপাদন ব্যাহত, ফেনীতে প্লাবিত শতাধিক গ্রাম। শুল্ক বাণিজ্য ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসাথে কাজ করার অঙ্গীকার, ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় দিনে ফলপ্রসূ আলোচনা। অর্থনীতিবিদ আবুল বারকাত রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার, এননটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এবং 1.5 দশকে বহু ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দু গণভবন, গণ অভ্যুত্থানে জনতার ক্ষোভে উল্টে যায় স্বৈরাচারের মসনদ। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv-তে।